দিয়ে কিছু হয় না, বাজারকে অস্বীকার করলেও হয়। অর্থনীতির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু বাজার বাদ, মানে বাদ মানে আমি বাদ দিয়ে দেওয়া বলছি, বাদ মানে ইসলাম, বাজার বাদ, সেটা মুনাফার লক্ষ্যেই কেবলমাত্র চলে। আরো স্পষ্ট করে বলা ভালো, পুঁজির লক্ষ্যেই কেবলমাত্র চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই সময়কার অভিজ্ঞতাতে পুঁজিবাদ বাজারকে নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র সরকার তার একটা ভূমিকা ঠিক করেছে। শুধু নিয়ন্ত্রণ না, ইনভেস্ট, বিনিয়োগ। আর 91 সাল থেকে যেটা হয়েছে যে সরকারি বিনিয়োগ, রাষ্ট্রীয় বিনিয়োগ, সেটা ক্রমশ কমেছে, বাজারের উপর সবটা ছেড়ে দেওয়া হয়েছে। উৎপাদনের ক্ষেত্রকে ব্যাকবেঞ্চে পাঠিয়ে দিয়ে ফিনান্সিয়াল কারবারের মধ্য দিয়ে মুনাফার জায়গাটাকে নিশ্চিত করার চেষ্টা হয়েছে। এর রাজনৈতিক অর্থনৈতিক কারণ আছে, সেটা আমাদের আজকে আলোচনার বিষয় না, আমি সেদিকে যাচ্ছি। এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, বিশেষ করে 2008-এর পরের পৃথিবী, 2008-এর পরের পৃথিবীতে যে সংকট তৈরি হয়েছে, এখন যে কথাগুলো বললাম, যে উৎপাদনের ক্ষেত্রকে বাদ দিয়ে দেওয়া, আর্থিক কারবারের মধ্য দিয়ে মুনাফা নির্দিষ্ট করা, রাষ্ট্র পরিচালিত পুঁজিবাদে সরকারি বিনিয়োগ বাতিল করে দেওয়া, সরকারের অধিকারগুলো কেড়ে নেওয়া, এইটার থেকে এর প্রত্যক্ষ ফলাফল যেটা দাঁড়িয়েছে, 2008-এ তৈরি হওয়া যে সংকট, সেই সংকট গোটা পৃথিবী জুড়ে, এই সংকট মেটার আজকে কোনো সম্ভাবনা আজকে গোটা পৃথিবীর অর্থনীতির পণ্ডিতরা কেউ দেখছে না, কেউ। এমনকি মার্কিন দেশে ভোটের পর ট্রাম্প মাস্ক যে চুক্তি তৈরি হয়েছে, তারাও এটা মনে করে যে এই ক্রাইসিসকে ওভারকাম করে। কেউ মনে করছে, কোনো অর্থনীতিবিদ মনে করছে। তখন তারা নিশ্চয়ই বিস্তৃতভাবে বলবেন এই ক্রাইসিসটা, এই সংকটটা সিস্টেমিক। এমনিতে পুঁজিবাদের দুটো বৈশিষ্ট্য এর জন্মলগ্ন থেকে আছে, জন্মের কাল পুঁজিবাদ। পুঁজিবাদতার বিভিন্ন পর্বে বিকাশের তার চরিত্র বদলেছে, বদলটাই স্বাভাবিক। কারণ পুঁজিবাদের গোড়ার জায়গাটা হলো যে সেখানে ব্যক্তি মালিকানা, ব্যক্তি মুনাফা। কিন্তু পুঁজিবাদের উৎপাদন কখনো কোনো আধুনিক, প্রথম কথা এটা বুঝে নিতে হবে যে পুঁজিবাদ এবং আধুনিকতা, আধুনিক যুগ এবং পুঁজিবাদী যুগ দুটো রেল লাইনের দুটো ট্র্যাক, একটা আরেকটার সঙ্গে মিলে যায় না, এর আলাদা অস্তিত্ব আছে, কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার সঙ্গে যুক্ত। তাহলে আধুনিক যুগের বিষয় হলো পুঁজিবাদ। পুঁজিবাদের মালিকানাটা ব্যক্তিগত, ভোগটা ব্যক্তিগত, কিন্তু পুঁজিবাদে উৎপাদনটা ব্যক্তিগত না, যেটা ফিউডাল যুগ পর্যন্ত খানিকটা ছিল। কারণ আমি একটা ছোট উদাহরণ, ফিউডাল যুগের মূল অর্থনৈতিক জায়গাটাই ছিল যে কৃষি। এবং তখন তো কৃষিতে পুঁজির অনুপ্রবেশ ঘটেনি, তখন তো কৃষিতে মেকানাইজেশন হয়নি। ফলে জমি তৈরি, বীজতলা তৈরি, চারা গাছ রোপণ করা, ধান পাকা, ফসল পাকা, সেই ধান কাটা, ফসলটা গোলাজাত করা, এই সব প্রক্রিয়ার মধ্যে, এই সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ার মধ্যে একজন শ্রমিক, কৃষি শ্রমিক
বা কৃষিজীবী মানুষ, তিনি যুক্ত ছিলেন বা আজও কোথাও কোথাও আছে। পুঁজিবাদী উৎপাদন পদ্ধতিতে সে আপনাদের টেলিফোন ইন্ডাস্ট্রি হতে পারে, কোল ইন্ডাস্ট্রি হতে পারে, স্টিল হতে পারে, রেল হতে পারে, অন্য যে কোনো জায়গা। এখানে একজন শ্রমিক সমগ্র উৎপাদন যে ব্যবস্থা, তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রতিটি অংশের সঙ্গে একজন শ্রমিক যুক্ত থাকেন না, কারণ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্যটাই হলো ডিভিশন অফ লেবার, শ্রমের বিভাজন। এবং এই শ্রমের বিভাজন উৎপাদনের মাত্রা বাড়িয়েছে। এখান থেকে এই সমাজে অন্য সমস্যা তৈরি হচ্ছে, সেটা আজকে আমাদের সাবজেক্টের বিষয়, আমি সেদিকে যাচ্ছি। তাহলে এখানে সামাজিক উৎপাদন, কিন্তু ভোগটা ব্যক্তিগত, কারণ মালিকানাটা ব্যক্তিগত। সেই জন্য পুঁজিবাদ তার জন্মলগ্ন থেকে যে তত্ত্বে চলে, সেই তত্ত্বটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমি অর্থনীতির পণ্ডিত নই, কিছুই জানি না, আমি কোনো ক্লাস নিচ্ছি না, কিন্তু কয়েকটা কথা বলবার জন্য এই কথাগুলোকে আমাকে বলতে হচ্ছে। যে মুনাফা সর্বোচ্চ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাহলে যেমন বিএসএনএল এখনো পর্যন্ত এর সঙ্গে রাষ্ট্রের সরকারের সম্পর্ক আছে, এখনো পর্যন্ত আমাদের কোল ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত, আমাদের রেল এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত, আমাদের স্টিল এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত, এখনো মূলত। তাহলে একটা কারখানা বা ইন্ডাস্ট্রির মালিক যদি রাষ্ট্র হয়, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য শ্রমিকদের উপর চাপ তৈরি করা এবং সেই লভ্যাংশকে ব্যক্তি মালিকানায় যেহেতু সেটা যেতে পারছে না, ফলে তার মাত্রাটা আর এই টেলিফোন ইন্ডাস্ট্রিতে যেগুলো প্রাইভেট কর্পোরেশন আছে, সেখানে শোষণ, নিপীড়ন, মুনাফার বন্টন ঠিক আলাদা। তাহলে আপনারা শ্রমিক হিসেবে, কর্মচারী হিসেবে স্থায়ী ক্যাজুয়াল কন্ট্রাক্ট, আপনারা যে কাজ করছেন, অন্যান্য টেলিফোন সংস্থাতে কর্মচারীদের, শ্রমিকদের কিন্তু সেই কার্যকে একই কাজ করতে হচ্ছে, কিন্তু শোষণের মাত্রাটা সেই জায়গাটা অনেক বেশি, কারণ এটা ব্যক্তিগত মুনাফার জায়গায় আছে। কিন্তু উৎপাদনমুখী পুঁজিবাদী, সেটা রাষ্ট্রীয় মালিকানা হতে পারে, যাই হোক। এটা ধরুন ট্রেড ইউনিয়নের শুরুয়াতটা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের শুরুয়াতটা আপনারা রিপোর্টে লিখেছেন নিশ্চয়ই, আপনাদের নেতৃত্ব পেশ করুন। এই যে ওয়েজ নেগোসিয়েশন, এই যে পেনশন রিভিশন, এই যে জব সিকিউরিটি, এই যে কতগুলো কথা, ট্রেড ইউনিয়ন কোন জায়গা থেকে এগুলো শুরু করে, কি প্রাইভেট সেক্টরে, কি পাবলিক সেক্টরে, কোন জায়গা থেকে শুরু করে? কারণ ট্রেড ইউনিয়নকে সবসময় বুঝতে হয় তার ইন্ডাস্ট্রির কথা। কোন রেশনাল এবং আধুনিক এবং প্রগতিশীল ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রি না বুঝে যদি চলতে শুরু করে, তাহলে হয় না। এবং আমরা যারা লাইভহান্ডার ট্রেড ইউনিয়ন করি, আমরা যেমন শ্রমিকের ঘামের দাম আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করি, সঙ্গে সঙ্গে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হয় আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করা। আমি যেখানে কথাগুলো বলছি, তাহলে এই যে ইন্ডাস্ট্রি, তাকে রক্ষা করার যে লড়াই, তাহলে আপনারা যখন এই নেগোসিয়েশন টেবিলে যান, বা আমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির নেগোসিয়েশন টেবিলে, আমাদের হাতের মধ্যে আস্তিনের মধ্যে কি থাকে? আমাদের আস্তিনের মধ্যে থাকে যে সেই শিল্প, সেই ইন্ডাস্ট্রি ব্যালেন্সিংটা, টার্নওভারটা, যে কিটা সে মুনাফা করবে, কি মুনাফা করবে। আপনারা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এখনো যেখানে ট্রেড ইউনিয়নগুলি আছে, তারা সরকারের সঙ্গে বা কর্পোরেশনের সঙ্গে, নয়া উদারবাদের নতুন একটা তরিকা তৈরি হয়েছে,
সেখানে আমরা এই নিয়ে নেগোসিয়েশন, তুমি আমার কত, সেটা টাটা টেলিফোন হতে পারে, টাটার মাইন হতে পারে, রাষ্ট্রায়ত্ত টেলিফোন হতে পারে, রাষ্ট্রায়ত্ত মাইন হতে পারে, এর বিজলি কারখানা হতে পারে, কি রাষ্ট্রায়ত্ত আমাদের প্রতিষ্ঠান হতে পারে। মুনাফা দুনিয়ায় কোথাও কোনো ব্যবস্থাতেই শ্রমিকের শ্রম দ্বারা সৃষ্ট উদ্বৃত্ত বাদ দিয়ে এক কানা করিও মুনাফা তৈরি, এটা করার কথা দুনিয়ায়। এবার সমাজতান্ত্রিক ব্যবস্থায় সেই মুনাফার মালিকানা গোটা সমাজ, পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফার মালিকানা ট্রাম্প কিংবা মাস্কের মতো লোকেরা, আদানি আম্বানির মতো লোকেরা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে মুনাফার মালিক সরকারি প্রতিষ্ঠান, কিন্তু কত শ্রম এ বাদ দিয়ে মুনাফা তৈরি। তাহলে উৎপাদনমুখী পুঁজিবাদে সেখানেও শোষণ, বঞ্চনা, নিপীড়নের বহুমাত্রিক অবস্থান আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকানার অবস্থান থেকে, কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট আছে, জব আছে। সেখানে শোষণ কিন্তু কাজের ক্ষেত্র আছে। আর 91 থেকে যে নয়া উদারবাদী অর্থনীতি শুরু হয়েছে, সেখানে কাজের ক্ষেত্রটা ক্রমশ বাদ চলে গেছে। তাহলে কাজের ক্ষেত্র বাদ চলে যাওয়া মানে মানুষের রোজগারের জায়গাটা ছোট হয়ে যায়। মানুষের রোজগারের জায়গাটা ছোট হয়ে যাওয়া মানে মানুষের কেনার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মানুষের কেনার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া মানে তার প্রত্যক্ষ প্রভাব বাজারে গিয়ে পড়ে, কারণ বাজারে খদ্দের না থাকলে পরে বাজার ক্রমশ বাড়ার বদলে বাজার ছোট। সেই জন্য একটু আগে একটা কথা বললাম, এমনিতেই পুঁজিবাদের সংকট সবসময় সিস্টেমিক ক্রাইসিস, ব্যবস্থার ভিতরেরই সংকট। সেই জন্য উৎপাদনমুখী পুঁজিবাদে মুনাফার রেট পরিমাণ বাড়তে পারে, কিন্তু রেট ক্রমশ কম। আর আজকে 91 সাল থেকে যে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়েছে, যেখানে উৎপাদনের ক্ষেত্র ব্রাত্য, মনে পড়ে গেল সরকারটা ওটা করার তো নেই, বাংলা টাকা সব বাকি। এর ফলে আমাদের যেটা হয়েছে, 2008 থেকে যে সংকট তৈরি হয়েছে গোটা পৃথিবী, বাজার মানুষের কেনার ক্ষমতা নেই, উৎপাদনের ক্ষেত্র বাতিল হয়ে গেছে। এই রাস্তা থেকে ফিরতে হবে, বিএসএনএল কে রক্ষা করতে হবে, ভারতীয় রেলকে রক্ষা করতে হবে, কোল ইন্ডিয়া লিমিটেড কে রক্ষা করতে হবে, সেলকে রক্ষা করতে হবে। সরকারি উদ্যোগে অথবা বেসরকারি, সরকারি পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে কল কারখানা তৈরি করতে হবে, কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি। সেই জন্য আপনাদের টেলিফোন ভবনে আপনাদের লড়াই আর বাইরে যুব ছাত্রদের লড়াই এক জায়গায় না। এগুলো করতে হবে, এগুলো না করলে পরে হবে না, বাজার তৈরি হবে না, কর্মসংস্থান না। এটা তো যুক্তির কথা। যারা এই সংকটের দিনেও লাভের লাভ তো হচ্ছে, কিভাবে লাভ হচ্ছে আমি আসছি সে কথা। সংকটের দিনেও যারা এই লাভের গুড় খেতে চাইছে, যে দৈত্যাকার পিঁপড়েগুলো, তারা চায় এই ব্যবস্থাটাকেই বজায় রাখে। তাহলে কলকারখানা নেই, কাজ নেই, মানুষকে শোষণ করার জায়গা নেই, তাহলে লাভের গুড় কিভাবে তৈরি হচ্ছে? লাভের গুড় তৈরি হচ্ছে ব্যাপক লুটের মধ্যে। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা একটা খবর আমার দিল, আপনারা অনেকেই জানেন যে আপনাদের আলিপুরে যে আপনাদের যে ফ্যাক্টরিটা আছে, অতঃপর আওয়াজ দিয়েছে ওই একটা কর্পোরেশন তৈরি করে নিয়েছে। এ জানতাম না, আজকে প্রথম শুনলাম। এনএমপি জানি, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, নতুন তরিকা, প্রাইভেটাইজেশনের নতুন তরিকা, পুরনো তরিকায় হচ্ছে না। আইন বাধা তৈরি হচ্ছে, লড়াই আন্দোলন তৈরি হচ্ছে। মানে আইনি বাধা এবং লড়াই আন্দোলন সহজ হচ্ছে না।
তাই সরকারি ছাপটা রেখে দিচ্ছে, সামনের দিকটা কোনো চেঞ্জ করছে না, কিন্তু পিছন থেকে সবটা কেটে বিক্রি করে দিচ্ছে। এই এনএমপি, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, সেইটাকে লাগু করার জন্য বেচারামের বেচারাম 2, না বেচারাম 2 নয়, বেচারাম 3, আর বেচারাম 1 হলো অটল বিহারী নেতৃত্বের সরকার। তখন প্রথম মিনিস্ট্রি অফ ডিসইনভেস্টমেন্ট চালু হয়েছিল, প্রথম অরুণ শৌরী তার মন্ত্রী ছিলেন, প্রথম মন্ত্রী। সেইটা বেচারাম 1, আর তারপর এটা মোদি 1, 2, 3। তাহলে এই বর্তমান যে গভর্নমেন্টটা, এটা হলো বেচারাম 4। বেচারাম 4 এই গভর্নমেন্ট নতুন একটা কর্পোরেশন বানিয়ে, বামুন আপনার ট্যাক্সের পয়সায়, আমার ট্যাক্সের পয়সায় সেই কর্পোরেশন চলবে। আর সেই কর্পোরেশনের কাজ হবে কেমন করে রাষ্ট্রায়ত্ত টেলিফোন প্রতিষ্ঠান তার সম্পত্তিগুলোকে দখল করে নেওয়া হবে। বাংলায় একটা কথা আছে, ন্যায়ের দিকে, যাদের সঙ্গে গ্রামের সম্পর্ক আছে তারা জানেন যে যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের মোড়া। এটা বলা যাবে না যে কালিদাস যে ডালে বসে আছে সেই ডাল কাটছে, সেই পর্ব পেরিয়ে গেছে। নয়া উদারবাদী অর্থনীতির এই 30-32 বছরের লুটতন্ত্র সেই পর্ব পেরিয়ে গেছে। এখন ওই যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের এই পর্বে লুট, সার্বিক লুট। তাহলে এই যে সার্বিক লুট, এই সার্বিক লুটটাকে ওরা বজায় রাখতে চায়। আচ্ছা, লুট করছে কারা? মুষ্টিমেয় মানুষ। লুণ্ঠিত হচ্ছে কারা? রাষ্ট্রায়ত্ত সম্পদ, সমাজের সম্পদ। লুটেরা মুষ্টিমেয় মানুষ। লুণ্ঠনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? কোটি কোটি মানুষ, বিপুল অংশের মানুষ। তাই তো এর সহজ উত্তর, যদি অল্প কিছু মানুষ লুট করে, অল্প কিছু মানুষ লুণ্ঠনের দ্বারা উপকৃত হয়, আর কোটি কোটি মানুষ তারা লুণ্ঠনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোটি কোটি মানুষ এক জায়গায় জড়ো হয়ে তো যদি এক জায়গায় হতে পারে, তাহলে ওদের উল্টো আঘাত দিতে পারা যায়। ইয়েস, উল্টো আঘাত দিতে পারা যায়। তাহলে কোশ্চেনটা হলো মানুষের ইউনিটি, মানুষের ইউনিটি। কোশ্চেনটা হলো মানুষের ঐক্য, সমাজের মানুষের ঐক্য, ইন্ডাস্ট্রির ভিতরে শ্রমিক কর্মচারীদের ঐক্য, সম বৈশিষ্ট্য সম্পন্ন ইন্ডাস্ট্রির শ্রমিক কর্মচারীদের ঐক্য, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে বিপুল অংশের, আজকে ভারতবর্ষে 94% অসংগঠিত ক্ষেত্র, তাদের ঐক্য, এর মাঝে সংগঠিত ক্ষেত্রের মধ্যে স্থায়ী শ্রমিক, ঠিকা শ্রমিকের ঐক্য, তার সঙ্গে কৃষকের ঐক্য, ক্ষেতমজুরের ঐক্য, বেকার যুবকের ঐক্য। এবং এই ঐক্য বাড়াতে যারা লুট করছে সেই নির্দিষ্ট অংশ বাদ দিলে পরে, লাইব্রেরিতে একটা কথা চালু আছে, কনফাইন কপি, আমি এখানে বলছি কনফাইন গ্রুপ, নির্দিষ্ট যে অংশ সেইটা বাদ দিলে পরে তার উল্টো দিকে সমস্ত অংশের মানুষকে নিয়ে এইটা করতে পারলে পরে লুটতন্ত্রকে ভেঙে দেওয়া, এটা করতে পারলে লুটতন্ত্রকে ভেঙে দেওয়া, এটা করতে পারলে পরে অনেক কিছু করা যাবে, কিন্তু ওইটা করতে পারা যাচ্ছে না। বিসমিল্লাহ বলতে এই জায়গাতে হচ্ছে, এটা করতে পারা যাচ্ছে না। কেন পারা যাচ্ছে না? আজকে যদি গোটা পৃথিবী জুড়ে দিকে তাকিয়ে দেখি, এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে শ্রমিক তার শোষণ করছে, তার মুনাফা হচ্ছে, তবু উৎপাদনের ক্ষেত্রে থাকলে কিছু কাজের সুযোগ থাকে, এই যে কথাগুলো যেগুলো বললাম, এইগুলো আজকে 350-400 বছরের পুঁজিবাদের মধ্যেই রয়েছে। যারা সামাজিক শ্রমে সৃষ্ট সম্পদকে ব্যক্তিগত মালিকানায় রেখে দিতে চায়, তারা যে রাজনৈতিক ব্যবস্থা চায়, তারা যে চিন্তা ভাবনাকে প্রসার ঘটাতে চায়, চিন্তা ভাবনার চর্চা করতে চায়, তারা যে সংস্কৃতিকে তুলে ধরতে চায়, সেটা হলো দক্ষিণ পন্থা। যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা কি টিকিয়ে রাখে, শোষণ, বঞ্চনা, নিপীড়ন টিকিয়ে রাখে। আর যারা এটাকে পাল্টাতে চায়, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, মতাদর্শের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এটাকে পাল্টাতে চায়, সেটা হলো বামপন্থা। তাহলে প্রথম থেকে এই লড়াই আছে, শোষক আর শোষিতের লড়াই, দক্ষিণপন্থা বামপন্থার লড়াই।
কিন্তু আজকে আমরা শুধু শোষক এই কথা বললে হবে না, আজকে আমরা এসে পৌঁছে গেছি লুটেরা আর লুণ্ঠিত এই পরিস্থিতিতে গোটা পৃথিবী। তাহলে এই যে লুটেরা পুঁজি, এই লুটেরা পুঁজির লুটতন্ত্রকে রক্ষা করছে শ্রমজীবী মানুষের, বৃহত্তর বঞ্চিত শোষিত নিপীড়িত মানুষকে ভাগ করে দিয়ে, খণ্ড খণ্ড করে দিয়ে যে দর্শন, যে মতাদর্শ, যে রাজনীতি শুধু পুলিশ মিলিটারি দিয়ে কখনো শাসক শ্রেণী শাসন করেন, ওটা তো করেন, তার সঙ্গে সঙ্গে মানুষের মাথাকে দখল। তাহলে আজকে এই মুহূর্তে আমাদের দেশের সামনে সমস্যা কি? রুটি সমস্যা। সব কিছু আমি আমার যে সময় বরাদ্দ আছে, আমার আর 7-8 মিনিট আছে, আমি তার মধ্যে কথা শেষ করবো, তাহলে আমি বিস্তৃত করছি না। রুটি সমস্যা, জীবন জীবিকার সমস্যা, মিডিয়া হোক কিংবা দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুটি সরকার মদত করে এখন এই মুহূর্তে পশ্চিমবাংলা বা গোটা ভারতবর্ষে কোন ব্যাপারগুলোকে প্রচারের সামনে আছে, কোন ব্যাপারগুলো, এবং যেভাবে আস্তে আস্তে ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া জারি রেখেছে, বিপজ্জনক দিকে। আজকে একজন বলছিলেন যে কি হচ্ছে চারদিকে, যা খুশি তাই হচ্ছে, তো কখনো হয়নি। তাকে আমি বললাম, দেখুন আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনি তো জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হলেন আমি তখন প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলে, আর আপনি তখন কাজ করতেন, তাহলে আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। জ্যোতিবাবুর কথাটা মনে করুন যে সরকার না চাইলে দাঙ্গা হয়, সরকার এইগুলোকে প্রমোট করছে, বলছে তাহলে কি হবে? আমি বললাম দেখুন এর একটা আপাত পরিণতি ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্কর পরিণতির মাঝেই এখনো পর্যন্ত যে অংশের মানুষকে ধর্ম পরিচয়ের দিক থেকে বা ধর্ম বিশ্বাসের দিক থেকে এই রাজনীতিক কারবারিরা, রবি ঠাকুরের ভাষায় বললে না হয় ধর্ম ব্যবসায়ীরা ব্যবহার করতে পারছে, মানুষের মোহমুক্তি ঘটবেই। তার দস্যু 2 বছর 3 বছর 4 বছর 1 বছর আমি বলতে পারবো না, সেটা মানুষের এক্সপিরিয়েন্স এবং মানুষের কনসাসনেসের ব্যাপার, কিন্তু মোহমুক্তি ঘটবেই। মানুষ তার মাথাকে চিরকালের জন্য কারোর কাছে বাঁধা রাখে না। প্রশ্নটা হলো আমাদের কাজ হলো মোহমুক্তি ঘটানোর জন্য রাজনীতির লড়াই, মতাদর্শের লড়াই, গণতন্ত্রের কথা, ধর্মীয় সহিষ্ণুতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, এই কথাগুলোকে বারে বারে প্রচার করতে হবে আমাদের রুচির পেশাগত দাবিগুলোর সঙ্গে সঙ্গে। এই কাজ আমরা করবার চেষ্টা করছি। আর উল্টো দিক থেকে যারা এই লুটতন্ত্রের ফলে, লুটের ফলে যে লাখের গুড় জমা হচ্ছে, সেই গুড়গুলোকে যারা খেতে চায় তারা চেষ্টা করবে এটাকে কেমন করে আরো বাড়ানো যায়, মানুষের মধ্যে কেমন করে অনৈক্য তৈরি করা যায়। এই গোটা দুনিয়া জুড়ে এই যে লুটতন্ত্রকে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষিত রাখার জন্য যে রাজনৈতিক ব্যবস্থা বা যে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পরিমণ্ডল, আমি 3টে শব্দ ব্যবহার করলাম, রাজনৈতিক পরিমণ্ডল, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থা দুনিয়া জুড়ে কার্যকর করা হয়েছে। এইটাকে শুধুমাত্র পুরনো দক্ষিণপন্থী রাজনীতি বললে পরে সবটা ঠিক বলা হবে না, এটা অতি দক্ষিণপন্থী। পুরনো দক্ষিণপন্থী রাজনীতির প্রবণতা ছিল স্পষ্ট যে আমি সেই দক্ষিণপন্থা, শাসক শ্রেণীর দক্ষিণপন্থা স্পষ্টভাবে শ্রেণী অবস্থান থেকে বুর্জুয়াদের পক্ষে ছিল, যারা লুট করছে তাদের পক্ষে ছিল, যারা শোষণ করছে তাদের পক্ষে ছিল। কিন্তু সেই পক্ষ অবলম্বনটা ছিল ঘোষিতভাবে শ্রেণী পরিচয়ের ভিত্তিতে, ক্লাস পজিশন। আর রাজনীতি যতক্ষণ পর্যন্ত ক্লাস ইস্যুতে চলে,
ততক্ষণ পর্যন্ত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যুদ্ধেও শ্রমিক শ্রেণী হারলেও শেষ যুদ্ধে শ্রমিক শ্রেণী যদি রাজনীতি ক্লাস পজিশন থেকে যায়। সেই জন্য ইন্টারন্যাশনাল আমরা গাই, ইন্টারন্যাশনাল গানটা আমরা এই জন্য গাই, তার সঙ্গে অনেক শব্দের এখন মিল নেই বর্তমানে, মূল কথাটা মানে আজকে দক্ষিণ পন্থা তার এই শ্রেণী পরিচয় ক্লাস আইডেন্টিটি এটাকে হাইড করে, এটাকে লুকিয়ে রেখে মানে জাতীয় মাতাল তাহলে কি লুকিয়ে রাখছে যা ধর্ম, ভাষা, লিঙ্গ, খাবারের অভ্যাস এই পরিচয়গুলোকে সামনে আনছে এবং সামনে এনে সমাজের মানুষকে লড়িয়ে দিচ্ছে। বিজেপির বড় বড় নেতা কিংবা তৃণমূলের বড় বড় নেতা কার বাড়ির ছেলে মেয়ে রাস্তায় নেমে দাঙ্গা করতে যায়? জয় শ্রীরাম বলুক আর ওই নারায়ণ তাকবীর বলুক, কে দাঙ্গা করবে? কেউ তো যায় না। রাস্তায় লড়ছে তারা, চট করে বসতে থাকে, বাপের কাজ নেই, রোজ কাজ পায় না, লড়ে যাচ্ছে হিন্দু মুসলমান। লড়ছে কারা? কয়লা খাদানে কাজ চলে গেছে, ঠিকা শ্রমিক, বিএসএনএল ঠিকা শ্রমিক, কৃষক ফসলের দাম পায় না, খেটে খাওয়া ঘরে মানুষকে বিভাজিত করছে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে। কি খাবে? খাদ্যাভ্যাসের নামে। প্রথমে বলবে হিন্দু মুসলমান, তারপর কে বামুন কে বামুন নয়। তো দেখেছেন তো দিল্লিতে বিজেপি ভোটে জেতার পর বলে দিয়েছে তারা মাছ বিক্রি হবে। পশ্চিমবাংলা যারা মোদি করে বেড়াচ্ছে যে বাঙালি ঘরের মানুষেরা, আরে খাবারের অভ্যাসটা গড়ে উঠেছে তার প্রকৃতিতে। দক্ষিণ ভারতের লোকেরা বেশি চপ খায় কেন? পশ্চিমবাংলার অনেক জায়গায় লোকেরা বেশি চপ খায়। যান বীরভূমে চলে যান, যান পুরুলিয়া চলে যান, পশ্চিম মেদিনীপুরে চলে যান, ঝাড়গ্রামে চলে যান, পশ্চিম বর্ধমানে চলে যান, সেখানকার তেঁতুল গাছের সংখ্যা বেশি এবং লোকেরা টকও খায় বেশি, কারণ ওয়েদারটা সেটা। তাহলে বাঙালিরা বেশি মাছ খায় কেন? এর সঙ্গে ভূগোল যুক্ত, এর সঙ্গে পরিবেশ যুক্ত, সবকিছু যুক্ত। গুজরাটের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে বাংলার মানুষের খাদ্যাভ্যাস এক হবে না। কেরালার সমুদ্র সৈকতের মানুষের সঙ্গে বলে লাদাখে মানুষের খাদ্যাভ্যাস এক হবে না। -ডিগ্রি টেম্পারেচারে যে কোনো সাধারণ মানুষকে বাঁচতে গেলে পরে গরম খাবারের সঙ্গে সঙ্গে তাকে ওয়াইন দিতে হবে। সেই অনুযায়ী মাংস খাওয়ার অভ্যাসগুলো করে ওঠে, ফল খাওয়ার অভ্যাস করে ওঠে, সবজি খাওয়ার অভ্যাস করে ওঠে, রুটি খাবে না ভাত খাবে সেই অভ্যাসগুলো করে ওঠে। কারোর ইচ্ছার উপর গড়ে ওঠে না। আজকে দিল্লিতে বলেছে যে মাছ বিক্রি বন্ধ হবে, বামপন্থীরা একমাত্র প্রতিবাদ করছে। খবরের কাগজে নেই, এটা আমার সাবজেক্ট, আমি সেদিকে আজকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার কথাটা শেষ করবো, এটা বলতে চাইছি যে লুটতন্ত্রকে বজায় রাখার জন্য আজকে দুনিয়া জুড়া যে দক্ষিণপন্থী রাজনীতি, এই দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে আজ থেকে 300 বছর আগেকার দক্ষিণ পন্থা, এমনকি আজ থেকে 50 বছর আগেকার দক্ষিণ পন্থার কোনো মিল নেই। 300 বছর আগে, 50 বছর আগে দক্ষিণ পন্থা তার ক্লাস পজিশন থেকে রাজনীতির কথা বলতো, আর আজকে গত 30টা বছরে উদারনীতিতে, আর এটা শুরু হয়েছিল রাজনীতির ক্ষেত্রে বা চিন্তা ভাবনার ক্ষেত্রে আরো 20 বছর আগে। তাহলে এই 50টা বছরে শ্রেণী অবস্থানকে দুর্বল, শ্রেণী পরিচয়, শ্রেণী দৃষ্টিভঙ্গি, শ্রেণী স্পষ্টতা, এগুলো যদি দুর্বল হয় তাহলে যারা লুট করছে তাদের ক্ষতি হয় না, কারণ তাদের লুট একইভাবে থাকে। যেমন আপনারা শুনছেন বলে আমি লোভ করে একটা কথা আমি আপনাদেরকে প্রলুব্ধ করার জন্য বলছি, ব্যাখ্যা দেওয়ার সময় এখানে নেই। এই উত্তরাধুনিকতা বলে একটা নতুন তত্ত্ব বাজারে এসেছিল, এখন আর ওটা নতুন নয়, পোস্ট মডার্নিজম। সেই পোস্ট মডার্নিজম বলে যে, মানে কিরকম মজার কথা, বলে যে শোষণ, এক্সপ্লয়টেশন, এটা কোনো সিস্টেমের ব্যাপার নয়, এটা হলো ইন্ডিভিজুয়াল কনসেপ্ট। মানে যে লোকটা শোষিত হচ্ছে, শোষণটা কেবলমাত্র তাই। আমরা কি জানি? যে লোকটা শোষিত হচ্ছে, একটা যে শোষণের যে বড় চক্র, সেই চক্রে একটা ব্যক্তি জীবনের শোষণ।
তাহলে পোস্টমডার্নিজম বলে যে শোষণ ইন্ডিভিজুয়াল, নট সিস্টেমেটিক। এটা বলে কেন? বলেছিল এই জন্য যে একজন ব্যক্তি সে যদি মনে করে যে তার জীবনের যে যন্ত্রণা এটা কেবল তার সঙ্গে যে কাজ করছে তার সঙ্গে এর সঙ্গে তার কোনো মিল নেই, তাহলে তখন সে মনে করবে তার কষ্টের জন্য তার এইটা দায়ী, তার পরজন্ম পূর্বজন্ম। কিন্তু সে যদি মনে করে যে আমার যে যন্ত্রণা, এই যন্ত্রণা আমার পাশে যে কাজ করছে তার, এই যন্ত্রণা আমার সামনের সাথে যে কাজ করছে তার, এই যন্ত্রণা যে পিছনের সাথে কাজ করছে তার, এই যন্ত্রণার সিস্টেম থেকে আসে, সে তখন ঐক্যবদ্ধ হবে, তখন বলবে দুনিয়া আমার মজদুরে। এইটা ভাঙার জন্য পোস্টমডার্নিজমের এই একটা তরিকা। বাদ দিন, আমি এখানে দর্শন চর্চা করবো না, আমার সে যোগ্যতা নেই। আমি যে কথাটা বলতে চাইছি, তাহলে এই যে এরা রাজনীতিতে শ্রেণী পরিচয়কে হাইড করে দিচ্ছে, শ্রেণীর অবস্থানকে লঘু করছে। শ্রেণী আবার কি? এটা বলছে কে? বলছে যারা শ্রেণী শোষণ করছে তারা, বলে শ্রেণী করে বলে কিছু হয় না। তাহলে তার প্রভাবে তাদের হয়ে বাঁশি বাজানোর জন্য তাদের মিডিয়া আছে। এখন আর মিডিয়া হাউস তো কর্পোরেট মিডিয়া হাউসের মানে, তো তাদের কর্পোরেট আছে, তাদের বাছাই করা বুদ্ধিজীবী। দেখেছেন ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম যে কাজটা করেছে মানে আমেরিকার ভিতরে, সেটা হলো এডুকেশন ডিপার্টমেন্টকে তুলে দিচ্ছে। আমাদের যে নয়া শিক্ষানীতি বা পশ্চিমবাংলায় যেটা হচ্ছে 8,500 স্কুল উঠে গেছে। এগুলো কেন? যুক্তির জায়গাটাকে ভেঙে দাও, এমন করো। যাই হোক, কথা আমার বেড়ে যাচ্ছে। তো এই যে দক্ষিণপন্থী, আজকের যে দক্ষিণপন্থী, কেউ বলছেন আলট্রা লেফট, আমার বলতে আপত্তি নেই, অতি দক্ষিণপন্থা। এই দক্ষিণপন্থা লুট, শ্রেণী শোষণ সবটাই বজায় রাখছে, কিন্তু শ্রেণী শোষণ বলে যে শব্দ, সেই শব্দটা হারিয়ে যাচ্ছে। লুট, শ্রেণী শোষণ দুটোই বজায় থাকছে, কিন্তু শ্রেণী শোষণ বলে শব্দটা হারিয়ে যাচ্ছে। আমি একটা খুব খারাপ মানে মর্মান্তিক উদাহরণ দিচ্ছি। কেউ ভাববেন না আমি আমার ব্যক্তিগত বিজ্ঞাপন করছি, দোহাই ভাববেন না। আমার মনে পড়ে গেল, আমার এখান থেকে আমার মনে হয় উদাহরণটা খুব চমৎকার। আমি আমার আগের কথাটা আমি সবটা বোঝাতে পারলাম কিন্তু জানি না যে লুট শ্রেণী শোষণ থাকছে, কিন্তু লুট শ্রেণী শোষণ শব্দটা হারিয়ে যাচ্ছে। 22 সালের অল্প কিছু দিনের জন্য জেলে থাকতে হয়েছে। বিচিত্র, মানে যে জেলে গেছে সে জানে যে জেলটা অন্য শিক্ষা চায়। সেখানে আমার সঙ্গে একজনের আলাপ হয়েছিল। তা আমরা রাজনৈতিক কারণে জেলে গেছিলাম। তো আরেকজন যে জেলে গেছিল পারিবারিক একটু সমস্যা। তো একদিন সকালে এসে বললো যে ওই জেলে তো একটা টাইম থাকে, সবাইকে একটা জায়গায় ছেড়ে দেয়। তো একদিন বিকালবেলায় বললো যে আমার কালকে ছুটি হয়ে গেছে। বাহ, খুব ভালো কথা, ছুটি হয়ে গেছে, এবার তাহলে তো আপনার বাড়ি থেকে লোক নিতে আসবে? বললো হ্যাঁ। দিয়ে তারপর বলছে যে নিতে আসবে, সেই জন্যই তো আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি তো ভাবলে গেল বাড়ির লোক নিতে আসবে, লোকটা বলে কি যে দুশ্চিন্তায় আছে। আমি হাঁ করে তাকিয়ে মুখের দিকে, সে বয়স্ক মানুষ, অনেক বয়স হয়ে গেছে, পারিবারিক সমস্যার কারণে একটা মামলা এসে গিয়ে জেলে গেছিল। তো সে আমার অবস্থা দেখে সে বলছে যে বুঝতে পারলে না তো? তো বলছে যে কেন? তো বলছো দেখো, আমি যেদিন জেলে এসেছিলাম আমার স্ত্রী সন্তান সম্ভব আছে, আর আজকে এই 12 বছর পর আমি যখন ঘরে ফিরবো, আমার যে মেয়ে, সে মেয়েটা আমাকে চিনতে পারবে। আমি তাহলে আপনাদের কাছে উদাহরণ দিলাম যে শোষণ শব্দ না থাকলেও শোষণ থাকে। শব্দটা বারে বারে উচ্চারণ না করলে পরে আমার জেলখানার ওই যে ভদ্রলোকের তার জীবনের যে সমস্যা হয়েছিল, যে সে ভেবেছিল তার মেয়ে তাকে চিনতে পারবে কিনা, জন্মের পর থেকে সে তার বাপকে দেখেনি, কিভাবে তার মেয়ে তাকে অ্যাকসেপ্ট করবে? ঠিক একই ভাবে এগুলো এই প্রক্রিয়া আজকে নয়া উদারবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই যে বিভাজনের রাজনীতি, অতি দক্ষিণপন্থী রাজনীতি, শ্রেণী পরিচয়কে ভুলিয়ে দিয়ে জাত ধর্ম ভাষার নামে যে পরস্পরের মধ্যে বিভাজন সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে আছে, এর বিরুদ্ধে আমাদেরকে স্পষ্টভাবে দাঁড়াতে হবে। রুজি লড়াই চালাতে হবে, পেশার লড়াই চালাতে হবে, ইন্ডাস্ট্রিতে বাঁচার লড়াই চালাতে হবে। এবং যে
গোটা দেশ জুড়ে শুরু হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, এটা কোনো মামুলি দক্ষিণ পন্থার আক্রমণ। স্বৈরাচারী কারবার, স্বৈরাচারী পদ্ধতিতে সাম্প্রদায়িক যে সমস্ত কাজ কারবারগুলো হচ্ছে, এই সব কিছুর মধ্য দিয়ে আক্রমণের যে বৈশিষ্ট্য, সামগ্রিকভাবে এর একটা ফ্যাসিবাদী চরিত্র আছে। দেশে ফ্যাসিবাদ লাগু হয়ে যায়নি, তখন তার সামনে আমি এই নিয়ে আর বক্তৃতা করতে রাজি না। কিন্তু এই আক্রমণের চরিত্রটা কিন্তু কোনো মামুলি নয়, এখনো আমরা অনেকে বুঝতে পারছি। এবং পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, বিজেপিকে আরএসএস তার অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, আর তৃণমূল কংগ্রেস তাকে চালাচ্ছে আরএসএস। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই যে বললাম, আমার জেলখানার বন্ধু তার 12 বছরের মেয়েকে দেখতে পাবে, মেয়ে কেমন করে অ্যাকসেপ্ট করবে সেই নিয়ে টেনশন, কারণ মেয়ে তাকে কোনোদিন দেখেনি। মেয়ে দেখেনি বলে বাপ তো আছে, বাপের অস্তিত্ব আছে। কিন্তু তৃণমূল বিজেপিকে আরএসএস চালায়, এটা সত্যি হলো বাংলার মানুষের কাছে এখন এটা বোধগম্য হয়নি। সমস্যাটা ওই জায়গায়, সেই কাজ আমাদের করতে বোঝাতে হবে। এবং প্রতিটি পদক্ষেপ দিল্লিতে 2020 20 সেপ্টেম্বর নয়া কৃষি আইন, কর্পোরেটের কাছে দেশের কৃষক সমাজকে বলি দেওয়ার যে ব্যবস্থা মোদী সরকার করেছিল, তার আগে 14 এবং 17 সালে, আপনাদের সঙ্গে পশ্চিমবাংলা সরকারের কনসার্ট একটু কম, 14 এবং 16 সালে এই পশ্চিমবাংলার বিধানসভাতে দুটো আইন পাস করা হয়েছিল। সেই আইনের মধ্য দিয়ে বামফ্রন্টের সময় কৃষি বিপণন ব্যবস্থা যেভাবে গণতান্ত্রিকরণ ঘটানো হয়েছিল, তাকে ভেঙে দিয়ে কর্পোরেটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আমাদের পশ্চিমবাংলার বাজার। প্রতিটি পদক্ষেপ যে নয়া শিক্ষানীতি, বড় বড় ডায়লগ দিল, ভারতবর্ষে যে কটা রাজ্যে নয়া শিক্ষানীতি আগে লাগু হয়েছে তার মধ্যে পশ্চিমবাংলা। আমি কোনো তথ্যের ভিত্তিতে বলছি না, এই ঘটনা চক্রে এই সময় আমার বিটিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, নীরব বিরোধিতা করার ছলে নয়া শিক্ষা নীতি আমাদের দেশে লাগবে, এবং প্রতিটি ক্ষেত্রে এখানে ডায়লগ দিচ্ছে লেবার কোড লাগু করবে না। কি চলছে পশ্চিমবঙ্গে 11টা বছর ধরে? লেবার কোডে শ্রমিকদেরকে কৃতদাস বানানোর যে যে ফরমানগুলো জারি করা হয়েছে, প্রতিটি ফরমান পশ্চিমবাংলায় আজকে শিল্পক্ষেত্রে। কালকে আমি গেছিলাম ছোট বাজারি লোহা ইস্পাতের শ্রমিকদের একটা মিটিংয়ে, কর্মসূচি, সেখানেও শুনে এলাম কৃতদাসের মতো আচরণ করা হচ্ছে পশ্চিমবাংলা। বাকি কি আছে? আর এই যে বিভাজনের রাজনীতি, তৃণমূল বনাম বিজেপি, রাজভবন বনাম নবান্ন, হিন্দু বনাম মুসলমান, এই যে ন্যারেটিভসগুলো, ভাষ্যগুলো পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে, যা পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না। এবং এই 13টা বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজত্বে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি, সব থেকে বেশি বিজেপি বেড়েছে পশ্চিমবাংলায়। ভারতবর্ষে এমনকি পশ্চিমবাংলাতে বিজেপির গ্রোথ রেট যা, ইউপিতে তা নয়। সবচেয়ে বেশি লাভবান। সেই জন্য মোহন ভাগবত কলকাতায় এসে বলেন যে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, বারে বারে বলেছেন, সর্বশেষ আর জিগরের সময় বলেছেন, আমরা জানি। তাহলে যে তৃণমূল কংগ্রেসের সময় বিজেপি সবচাইতে লাভবান হয়, যে তৃণমূল কংগ্রেসের সময় রাজনৈতিক হিন্দুত্ববাদীরা তাদের মতো করে বাংলার পরিবেশটাকে গড়ে নিতে পারে, তাহলে আমরা কোন যুক্তিতে বলতে পারি যে পশ্চিমবাংলা এখানে আলাদা কিছু? গোটা দেশে রাজনৈতিক দক্ষিণপন্থার নামে লুটতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য যে রাজনৈতিক দক্ষিণপন্থা, তার বেঙ্গল চ্যাপ্টারটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা ভাষ্য আছে, আলাদা পরিচিতি আছে, কিন্তু মূলগতভাবে এই দুটো এক এবং অভিন্ন। আর এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, অভিজ্ঞতা তাই দেখছি। রাজনৈতিক দক্ষিণপন্থা বাড়বে, আরএসএস বাড়বে, আরএসএস এর শাখা প্রশাখা বাড়বে। আরএসএস বাড়া মানে শুধুমাত্র হিন্দু হিন্দু করে বাড়বে না, সংখ্যালঘুদের মধ্যে আরএসএস কাজ করে। এই যে আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যে 22 সালে মন্দির তৈরি করার পর যা ভেবেছিল হলো না। কুম্ভ মেলাকে কেন্দ্র করে কিছু মিথ্যে তথ্যের উপর ভিত্তি করে এত মানুষের লাশের উপর দিয়েও সেটা একটা সরকারি প্রজেক্টের মধ্য দিয়ে হিন্দুত্বকে, রাজনৈতিক হিন্দুত্বকে তুলে ধরার জন্য, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই,
কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ধর্ম তুলে ধরার জন্য যা হলো তাতেও হলো না। আমাদের চরম আশঙ্কা ছিল যে এবার রামনবমীকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর কিছু একটা পশ্চিমবাংলায় হতে পারে, চেষ্টা করেছিল। আমরা বামপন্থীরা রাস্তায় ছিলাম, কিন্তু শুধু আমাদের থাকাতে হয়নি, মানুষ যে বললাম মানুষের বহুমুখী ঘটবে, একটু বললাম মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হচ্ছে। সেই কারণে আবার এই ওয়াকফকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মোহন ভগবত কলকাতায় এসে মিটিং করে যাওয়ার পর 7 দিন বর্তমানে বসেছিল, বিভিন্ন অংশের মানুষেরা মিট করেছে পরিকল্পিতভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে, যাতে আমরা বামপন্থীরা যারা রুটিরুজির কথা বলতে চাই, ধর্ম জায়গায় থাকবে, সবাই ধর্ম পালনের অধিকার পাবে। আর বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গে সবাই ধর্ম পালনের অধিকার পেয়েছিল। দুনিয়াতে সব জায়গায় বামপন্থীরা শক্তিশালী হলে মানুষের ব্যক্তিগত ধর্ম বিশ্বাসে সবসময় শুরু, ইতিহাস তাই দিয়েছে। সমাজতান্ত্রিক দেশগুলোরও তাই বলি, আমি ব্যক্তিগতভাবে ধর্ম না মানতে পারি আলাদা প্রশ্ন, যে মানে তার ধর্ম পালনের অধিকারের উপর কখনো বামপন্থীরা বামপন্থা কখনো সেখানে হস্তক্ষেপ করে। আর যারা ধর্ম করে, কারণ অন্য ধর্মের উপর যদি আক্রমণ না করে, অন্য সম্প্রদায়ের উপর যদি আক্রমণ না করে, তাহলে নিজেদের ব্যবসাটা চলবে সোজা যুক্তি। তাহলে সেই কারণে আমি আমার কথাটা শেষ করছি। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করতে চাই। আর আমি যে কথা বলতে চাই যে রাজনৈতিক দক্ষিণ পন্থাকে আদর্শগতভাবে রাজনৈতিকভাবে পরাস্ত না করে আমরা বামপন্থীরা কিন্তু এগোতে পারবো না। রাজনৈতিক দক্ষিণ পন্থাও বাড়বে আর বামপন্থাও বাড়বে, এই যদি কেউ মনে করেন তাহলে ভুল হবে। আবার সেই আগের আম পরে নামের যে হলো ধাঁধা, সেই ধাঁধার মধ্যে মানুষ ঢুকে যেতে পারে। এটা পরিকল্পিত। সেই জন্য ইন্ডাস্ট্রিকে রক্ষা করার লড়াই, ঠিকা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, ওয়েজ নেগোসিয়েশনের লড়াই, পেনশন রিভিউ করার লড়াই, প্রতিষ্ঠানের জমি প্রতিষ্ঠানকে বা যাকে আমি শুরুতে যেটা বললাম তার লুটের বিরুদ্ধে লড়াই, অন্য সব অংশের শ্রমিকদের সঙ্গে ঐক্য, এই করে নিয়ে আমাদের রুটির যে লড়াই 20 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রাজ্যের শ্রমিক কৃষক মতো শহরের বস্তিবাসীরা মিলে ঐতিহাসিক সমাবেশ হবে। তার আগে 5টা মাস ধরে গোটা পশ্চিমবাংলার সমস্ত থেকে মানুষের কাছে লাল ঝান্ডা পৌঁছে, সেখানে শেষ নয়। তারপর 20 মে ধর্মঘট, সেখানেও শেষ নয়। যে লড়াই আমাদের নিজেদের অধিকার রক্ষার লড়াই, নিজেদের রুটি রক্ষার লড়াই, আর তার সঙ্গে সঙ্গে যে লুটতন্ত্রের কারণে আমাদের শিল্প, আমাদের অর্থনীতি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আক্রান্ত, সেই লুটতন্ত্রকে প্রোটেক্ট করছে, সুরক্ষিত করছে যে রাজনৈতিক দক্ষিণতন্ত্র, রাজনৈতিক হিন্দুত্ব আমাদের দেশে, তার বিরুদ্ধে আন্তরিকভাবে ভিতর থেকে মগজ দিয়ে আমাদের লড়াই লড়তে হবে। আমার যারা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, বাকিদেরকে অভিনন্দন জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে আমার কথা শেষ করলাম। জিন্দাবাদ।